পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা নেই। ঈদুল আজহা পরবর্তী সময়ে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সম্মান চতুর্থ বর্ষের সাথে আমি যে কোর্সটি পড়াই সেটি হচ্ছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, যার কোর্স কোড হচ্ছে 311907। আমরা বর্তমানে করোনাকালীন বেশ সংকটের মুখোমুখি হচ্ছে এবং সংকটকালীন একটি সময় অতিক্রম করছি। এই সংকটকালীন সময়ে আমরা সকলেই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলব, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, নিজে সচেতন হব এবং অপরকে সচেতন করব এবং পরম করুণাময়ের কাছে সবাই সবার জন্য প্রার্থনা করব যাতে আমরা সকলেই সুস্থ থাকি, ভালো থাকি এবং করোনামুক্ত থাকি। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে পটসডাম ঘোষণা এবং জাপানের নতুন সংবিধান প্রণয়ন এবং পরবর্তীতে 1947 সালে জাপানের যে নতুন সংবিধান প্রবর্তিত হয় সেই সংবিধানের বৈশিষ্ট্য। তো শুরুতেই আমরা পটসডাম ঘোষণা এবং নতুন সংবিধান প্রণয়ন নিয়ে আলোচনা করছি। 1889 সালে মেইজি সংবিধান প্রণয়ন থেকে শুরু করে 1947 সালের নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত জাপানের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। পূর্ব থেকেই জাপান ছিল ঘোরতর সাম্রাজ্যবাদী একটি রাষ্ট্র এবং জাপান তার সাম্রাজ্যবাদিতার নীতি ক্রমেই বিস্তার শুরু করে এবং এই সাম্রাজ্যবাদিতার নীতি আরও বিস্তার লাভ হয় যখন ঊনবিংশ শতাব্দীর শেষে অর্থাৎ 1894 থেকে 1895 সালে চীনের সাথে যুদ্ধ শুরু হয় জাপানের এবং জাপান এই যুদ্ধে জয়লাভ করে এবং বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ 1904 থেকে 1905 সালে যখন সোভিয়েত রাশিয়ার সাথে জাপানের যুদ্ধ হয় সেই যুদ্ধেও জাপান জয়লাভ করে এবং এই দুটি যুদ্ধে জয়লাভের ফলে জাপানের সাম্রাজ্যবাদিতার উগ্রনীতি আরো বেশি বেড়ে যায়। 1890 দশকে ঘরে বাইরে অনেক অভিজ্ঞ নেতাই মনে করেন যে জাপান বর্তমানে বিশ্ব ইতিহাসের পরিক্রমায় তারা প্রবেশ করেছে। ওকুমা শিগুনোবু প্রথম চীন জাপান যুদ্ধের পর মন্তব্য করেন যে জাপান আর শুধু তার জাপানের ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, জাপান বর্তমানে বিশ্ব সাম্রাজ্য বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। মূলত রুশ জাপান যুদ্ধোত্তরকালে জাপান ফরমোজা, চীন, কোরিয়া এবং মাঞ্চুরিয়াতে সাম্রাজ্য বিস্তারে অগ্রণী হয়। 1921 সালে 1921 থেকে 1922 সালে ওয়াশিংটন সম্মেলন হয়। তো চীনা সরকারের কাছে 21 দফা দাবি সম্বলিত একটি দলিল প্রেরণ করে জাপান এবং চীনা সরকার কিন্তু ক্ষুব্ধ মনে মেনে নিতে তার বাধ্য হয় এবং এর ফলে চীনা সরকার মেনে নিলেও জাপানের সাম্রাজ্য স্বাভাবিকভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঈর্ষার পাত্র হয়ে যায় জাপান এবং 1921 থেকে 1922 সালে যে ওয়াশিংটন সম্মেলন হয় সেই ওয়াশিংটন সম্মেলনে আমেরিকার সমগ্র বাধা নিষেধ এবং সম্মেলনের বাধা নিষেধ অগ্রাহ্য করে জাপান 1931 সালে মাঞ্চুরিয়া আক্রমণ করে এবং মাঞ্চুকুয়ো নামে মাঞ্চুরিয়া দখল করে নেয়। এর ফলে জাপান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আরও বেশি ঈর্ষার পাত্র হয়ে ওঠে এবং মাঞ্চুকুয়ো আক্রমণ ছিল জাপানের কাছে এক রক্তপাতহীন বিজয়। কিন্তু সাম্রাজ্যবাদিতার যে নেশা সেটা যুক্তরাষ্ট্রের সাথে জাপানকে জীবন মরণ সংঘর্ষে লিপ্ত করে। ইতিমধ্যেই 1937 সালে জাপান দ্বিতীয়বারের মতো আবার চীন আক্রমণ করে এবং দেখা যায় সেই যুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সপক্ষে অংশগ্রহণ করে এবং জাপান কিন্তু চীনকে আক্রমণ করার ফলে ইতিমধ্যে কিন্তু 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং চীন জাপান এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঘটনার মধ্যে পড়ে যায়। তো এভাবে দেখা যায় যে জাপানের সাম্রাজ্যবাদিতার নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ঈর্ষার পাত্র হয়ে ওঠে এবং জাপান একসময় শোচনীয়ভাবে 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়। এবারে আমরা বলছি যে পটসডাম সম্মেলন। পটসডাম হচ্ছে জার্মানিতে অবস্থিত। তো 1945 সালের জুলাই মাসে জাপানের পরাজয় সুনিশ্চিত দেখে
দূরপ্রাচ্য নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া এবং চীন একটি সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলন পটসডাম ঘোষণা নামে পরিচিত বা পটসডাম ডিক্লারেশন নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইয়াল্টা সম্মেলনের পরেই এই সম্মেলনকে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 1945 সালের 26শে জুলাই মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটি পটসডাম থেকে একটি ঘোষণাপত্র মারফত জাপানকে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য নির্দেশ প্রদান করেন এবং এই ঘোষণাপত্রে আরও বলা হয় যে বিনা শর্তে আত্মসমর্পণ করতে হবে জাপানকে, অথবা সন্ধি স্থাপন কিংবা না করলে জাপানকে সম্পূর্ণ ধ্বংস সাধন করা হবে। এটাই মূলত পটসডাম সম্মেলনের মূলনীতি, অর্থাৎ বিনা শর্তে আত্মসমর্পণ অথবা সন্ধি স্থাপন অথবা দ্রুত জাপানের ধ্বংস বা বিনাশ সাধন, এই নীতি মূলত পটসডাম সম্মেলনের মূলনীতি। পটসডাম ঘোষণার পর পটসডাম ঘোষণার শর্ত কিন্তু জাপানের জনগণের স্বাভাবিকভাবেই ডানপন্থী অংশ মেনে নিতে পারেনি এবং তারা মেনে নিতে রাজি ছিল না। তারা মনে করত যে জাপান আত্মসমর্পণ করবে না এবং শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। কিন্তু অপর অংশ যারা অপেক্ষাকৃত একটু নমনীয়, তারা মনে করতেন যে মিত্র শক্তির কাছে যদি রাজতন্ত্রের উচ্ছেদ ঘোষণা না করা হয়, এই মর্মে যদি একটা প্রতিশ্রুতি নেওয়া হয়, তবেই জাপান আত্মসমর্পণ করবে এবং যুদ্ধ চালাবে। তো সকল বাদানুবাদ এবং বিতর্কের অবসান ঘটিয়ে 1945 সালের 28শে জুলাই জাপান সরকার ঘোষণা করে যে জাপান পটসডাম সম্মেলনের ঘোষণা মানতে রাজি নয়, তারা যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। ঘোষণার সাথে সাথে ইতিমধ্যে দেখা যায় যে জাপানের ছোট ছোট শহরগুলোতে মার্কিন এবং যে ব্রিটিশ বোমারু বিমান মিত্র শক্তির তারা মানে আক্রমণ করতে শুরু করে এবং ছোট ছোট শহরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। 1945 সালের 6ই আগস্ট নাগাসাকি হিরোশিমাতে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমাতে আণবিক বোমা নিক্ষেপ করে। 9ই আগস্ট নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে এবং এই জনবহুল দুটি শহর ধ্বংসপ্রাপ্ত হয়, যা বিশ্বের ইতিহাসে কিন্তু অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়, কলঙ্কজনক ঘটনা বলে পরিচিত। এবং 1945 সালের 8ই আগস্ট কিন্তু সোভিয়েত রাশিয়া ও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। উপায়ান্তর না দেখে জাপানের কাছে কিন্তু আর কোনো আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। 1945 সালের 15 আগস্ট দুপুরবেলা জাপানের সম্রাট এক বেতার মারফত ঘোষণা করেন যে জাপান আত্মসমর্পণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং 1945 সালের 2রা সেপ্টেম্বর আমেরিকার মিশরি নামক জাহাজে মার্কিন যে সেনাপতি ডগলাস মার্ক আর্থারের নিকট জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের এই যে পরাজয় এবং আত্মসমর্পণের ফলে জাপান যে শুধু তার সাম্রাজ্যগুলো হারালো তা নয়, জাপানি জনগণরা কিন্তু তার অধিকারও হারালো। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত সেনা শাসন জাপানে আসন গেড়ে বসে এবং জাপানের প্রধান সামরিক কর্মকর্তা নিযুক্ত হন মার্কিন সেনাপতি ডগলাস মার্ক আর্থার এবং সমস্ত কিছু কিন্তু ডায়েটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সার্বভৌমিকতা সেটা কিন্তু ডায়েটের মাধ্যমে প্রকাশ পেত। জাপানের শাসন ব্যবস্থা সম্পর্কে আরও সিদ্ধান্ত গ্রহণ হয় যে জাপান যতদিন পর্যন্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে অবস্থান করবে। এর ফলে জাপানের যে বিষয় অর্থাৎ জাপানের যে সাম্রাজ্যবাদিতার নীতি সেটাও কিন্তু দখল হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের এবং জাপানের স্বাধীনতাও ক্ষুণ্ণ। এবার আমরা আসছি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবর্তিত নতুন সংবিধান যে 1947 সালে জাপানে হয় সেই সংবিধান সম্পর্কিত যে ঘটনাবলী, সংবিধান প্রণয়ন, সংবিধানের বৈশিষ্ট্যগুলি। তো জাপান দখলের পর মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে জাপানের জন্য একটি সংবিধান প্রণয়নে আগ্রহী হয় এবং ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাগণ মিলিত হন সংবিধান রচনার জন্য। এবং 1946 সালের 6ই মার্চ এই সংবিধান অবগতির জন্য জনসাধারণের সামনে পেশ করা হয়। আর জুন মাসে 1946 সালের জুন মাসে মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয় আর ডায়েটে সংবিধানের খসড়া পেশ করা হয় এবং
ডায়েটের সাম্যবাদ দলের সদস্যরা ভোটদানে বিরত থাকে, কিন্তু অধিকাংশ সদস্যদের ভোটের ভিত্তিতে এই সংবিধান পাশ হয়। 1947 সালের 3রা মে জাপানের নতুন সংবিধান কিন্তু প্রবর্তিত হয়। জাপান যুদ্ধে পরাজিত হলেও কিন্তু পরাজয়ের ফলে তার শাসন ব্যবস্থার বিপর্যস্ত হয়নি, কারণ জাপানের যে 3টি বিভাগ ছিল, সরকারের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, তারা কিন্তু অটুট ছিল এবং মার্কিন সর্বোচ্চ সামরিক শাসনকর্তা জাপানে তার শাসন সংক্রান্ত সিদ্ধান্ত, আদেশ, নির্দেশ সমস্ত কিছু ডায়েটের মাধ্যমে পরিচালিত হতো। মন্ত্রিসভা, ডায়েট প্রভৃতির মাধ্যমে দখলকারী মার্কিন শক্তির ইচ্ছা বলবৎ করা হতো। এর ফলে মার্কিনী সার্বভৌমিকতা দৃশ্যত জাপানি গণতন্ত্রের মধ্য দিয়ে বলবৎ করা হতো। তো আমরা 47 সালের 3রা মে যে নতুন সংবিধান হলো জাপানে, সেই সংবিধানের বৈশিষ্ট্য সমূহ কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। শুরুতেই শান্তির দলিল নামে অভিহিত করা হয় এই সংবিধানকে, 47 সালের সংবিধানকে, কেননা এই সংবিধান নিয়েই জাপান তার যুদ্ধ বিগ্রহের পথ পরিগ্রহ করে শান্তির প্রতি মনোভাব পুনর্ব্যক্ত করে। এই সংবিধানকে শান্তির সংবিধান ছাড়াও শোভা সংবিধানও বলা হয়। এবং ওয়াও এ প্রসঙ্গে বলেন যে জাপান হলো আধুনিক প্রধান প্রধান রাষ্ট্রের মধ্যে একমাত্র দৃষ্টান্ত যে সংবিধানের মাধ্যমে যুদ্ধ পরিহার করেছে। এবং দেখা যাচ্ছে যে জাপান এই যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পরাজয় বহন করে, 47 সালের সংবিধানের মাধ্যমে সে শান্তির প্রতি মনোভাব ব্যক্ত করে। তাই এটাকে সংবিধানকে শান্তির দলিল বলে অভিহিত করা হয়। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। জাপানি 1947 সালের সংবিধানে জনগণকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে অভিহিত করা হয়েছে, রাষ্ট্রকে নয়। এই সংবিধানে সম্রাট রাষ্ট্রের প্রতীক রূপে শাসন কার্য দায়িত্ব পালন করবেন, কিন্তু প্রকৃত ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদে থাকবে। সম্রাট প্রতীক থাকবেন, অর্থাৎ সম্রাটকে শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচনা করা হলেও প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকবে। এরপরে আমরা 3 নাম্বার করছি, যেটা দুষ্পরিবর্তনীয় প্রকৃতির সংবিধান। এই সংবিধানকে কেন দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়? কারণ হচ্ছে যে 1947 সালের যে সংবিধান, সেই সংবিধানকে যদি সংশোধন করতে হয়, সেই সংবিধানকে 2/3 সদস্যের মতামত নিতে হবে, তবেই যে কোনো সংশোধনী জাপান আনতে পারবে। তবে এখন পর্যন্ত জাপানে তেমন কোনো সংশোধনী আনা হয়নি। তারপরে সংসদীয় শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে। সংসদীয় শাসন ব্যবস্থা এই সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য। আমরা জানি যে আইন বিভাগ এবং শাসন বিভাগের এই সম্পর্কের ভিত্তিতে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়, রাষ্ট্রশাসিত সরকার এবং সংসদীয় সরকার। সংসদীয় সরকারে প্রধানমন্ত্রী শাসিত মন্ত্রী পরিষদ সমস্ত ক্ষমতা আর অধিকারী, এবং এই মন্ত্রী পরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দেয়। এবং এক্ষেত্রে ডায়েটকে, জাপানের যে আইনসভা, সেই ডায়েটকে সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় এবং বলা হয় যে ডায়েট সকল প্রকার আইন প্রণয়ন করবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ ক্ষমতার চর্চা করবে। সম্রাট কিন্তু শুধু প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করবেন, কিন্তু প্রধানমন্ত্রীকে মনোনীত করবেন না ডায়েট। অর্থাৎ ডায়েটই সমগ্র শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু, যেটা সংসদীয় শাসন ব্যবস্থাকে আইনসভাকে সকল কিছুর কেন্দ্রবিন্দু রূপে বিবেচনা করা হয় এবং জাপানেও সেটা হয়েছে, সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। এরপরে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা জাপানের সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য বলে খ্যাত। অর্থাৎ কেন্দ্র থেকে সমস্ত কিছু পরিচালনা করা হতো এবং দেখা যাচ্ছে যে ডায়েটে যে সকল আইন প্রণয়ন করা হতো সেগুলো রাষ্ট্রের অধীন হয়ে স্থানীয় সরকার সেই ক্ষমতার চর্চা করত। স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকার যে কর্মসূচি বন্টন করে দিত বা দেবে, জাপানি সরকার সেই সরকার সেভাবেই শাসন কার্য পরিচালনা করবে। অর্থাৎ কেন্দ্র থেকে সমস্ত কিছু পরিচালিত হবে এবং স্থানীয় সরকার কি করবে, সকল কেন্দ্রের অধীনে থেকে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে। এটাই এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য, যেটা জাপানের সংবিধানে প্রবর্তিত হয়েছে। এরপরে আমরা বলছি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। 1947 সালের জাপানের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন থাকবে
স্বাধীনভাবে বিচারকগণ তাদের মতামত প্রদান করবেন, রায় প্রদান করবেন এবং জনগণ তাদের অধিকার পূর্ণরূপে বিচার বিভাগের নিকট থেকে পাবে। জাপানের সুপ্রিম কোর্টকে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে। জাপানি সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনার মর্যাদা ভোগের অধিকার পাওয়াই কিন্তু এটি অন্যতম একটি প্রকৃষ্ট বা উৎকৃষ্ট সংবিধানে পরিণত হয়েছে। তাহলে বিচার বিভাগের স্বাধীনতা যেখানে থাকে সেখানে জনগণের আইনের শাসন থাকে এবং জনগণ তার অধিকার পায়। তাই বিচার বিভাগের স্বাধীনতা 47 সালের সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপরে যেটা আমরা বলছি, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের কথা এই সংবিধানে উল্লেখ করা হয়। ইতিপূর্বে যে মেইজি সংবিধান ছিল সেখানে কিন্তু 25 বছর বয়স্ক লোকদের ভোটাধিকার প্রদান করা হতো এবং এই 25 বছর বয়স্ক যারা ভোট দিতেন তাদেরকে জাপানি 10 ইয়েন মুদ্রা প্রত্যক্ষ কর দিতে হতো। কিন্তু এই সংবিধানে কিন্তু সেটা আর নেই। এই সংবিধানে জাপানি নাগরিকদের ভোটাধিকারের বয়সসীমা 20 করা হয়েছে এবং এরা কিন্তু আর ভোট দিতে গেলে কোনো কর প্রদান করবে না। অর্থাৎ কর প্রদানের যে নীতি এবং বয়সসীমার যে নীতি সেটা 1947 সালের সংবিধানে শিথিল করা হয়েছে। এরপরে বলা হচ্ছে সংবিধান রাষ্ট্রের চূড়ান্ত আইন, অর্থাৎ সংবিধানকে জাপানি জনগণ রাষ্ট্রের চূড়ান্ত দলিল হিসেবে মান্য করবে এবং সংবিধান বিরোধী কোনো আইন ডায়েট সেখানে পেশ করবে না। 90 নম্বর ধারাতে বলা হচ্ছে সংবিধান বিরোধী কোনো আইন, জরুরি আইন, রাজকীয় সিদ্ধান্ত বা সরকারের কোনো কাজের কোনো আইনগত বৈধতা সংবিধান বিরোধী হলে সেটা ডায়েট দিবে না। একমাত্র ডায়েট বা সরকার কোনো প্রকার সংবিধানের বিরোধী কোনো আইন প্রণয়ন বা কাজ করলে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিতে পারে। সুতরাং সংবিধানই জাপানের জনগণের চূড়ান্ত দলিল বা আইন এবং সংবিধানেও সেটা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। 1947 সালের সংবিধানে জাপানের ক্ষমতা স্বতন্ত্রীকরণ কথা বলা হয়েছে, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যাতে পৃথক পৃথকভাবে নিজেদের কাজ করে এবং একে অপরের কাজে হস্তক্ষেপ না করে সেই বিষয়টি বলা হয়েছে। আবার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিও বলা হয়েছে, অর্থাৎ 3টি বিভাগের মধ্যে একটা নিয়ন্ত্রণ এবং ভারসাম্য থাকে শাসন কার্যের সুবিধার জন্য, সেটার কথাও বলা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে জাপানের সুপ্রিম কোর্টকে কিন্তু বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে আইন প্রণয়নকারী সংস্থা হলো ডায়েট এবং এর কাছেই প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ দায়ী। আবার সম্রাটকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ডায়েট ভেঙে দেওয়ার ক্ষমতাও কিন্তু অর্পিত হয়েছে এবং এই সংবিধান মেইজি সংবিধান অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে, কারণ মেইজি সংবিধানে কিন্তু নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি প্রচলিত নেই কিংবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিরও প্রয়োগ নেই। সুতরাং জাপানের সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ন্যায় ক্ষমতা ভোগ করবে এবং এখানে জাপানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ যেমন থাকবে তেমনি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিরও প্রয়োগ থাকবে। এরপরে আর একটা কথা বলা হয়েছে সংবিধানে যে সামরিক বাহিনীর উপর জাপানের নিয়ন্ত্রণ থাকবে। পূর্বে সামরিক বাহিনীর একটা দ্বৈত শাসন জাপানে প্রচলিত ছিল। সেটা হচ্ছে কেমন? সেটা হচ্ছে যে সর্বোচ্চ সামরিক পর্যায়ের যে নেতা, সামরিক পরিষদের যে নেতা, সেনা নায়কদের নিয়ে যে গঠিত একটি সর্বোচ্চ সামরিক পরিষদ, সেনা নায়কদের নিয়ে গঠিত সর্বোচ্চ যে উচ্চপদস্থ সেনানায়ক তাদের নিয়ে গঠিত সামরিক পরিষদ সম্রাটের কাছে দায়িত্বশীল ছিল তারা এবং তারা বেসামরিক সরকারের অধীনে থাকতো না। কিন্তু এখানে কিন্তু সম্রাটের কাছে তারা দায়ী থাকবে না এবং সামরিক সরকার বেসামরিক কর্তৃত্বের অধীনে থেকে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। নতুন সংবিধানে এই যে দ্বৈত ব্যবস্থার অবসান ঘটানো হলো, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জাপানের, অর্থাৎ সামরিক বাহিনীর উপর বেসামরিক সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো এবং সম্রাটের কাছে তারা যে সাময়িক যে একটা পরিষদ সেটা যে একচ্ছত্র আধিপত্য ভোগ করতো সেটা কিন্তু আর থাকলো না, তার অবসান। এরপরে আমরা বলছি সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নাগরিক অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়। 1947 সালে প্রণীত জাপানি সংবিধানে নাগরিক অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
অর্থাৎ একজন নাগরিক তার ব্যক্তিত্ব বিকাশের জন্য যে অধিকারগুলো ভোগ করবে, সেটা সামাজিক হবে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সে সমস্ত অধিকার সংবিধান কর্তৃক রক্ষিত হবে। এবং সংবিধানে বলা হয়েছে যে শাশ্বত এই অধিকারগুলি সর্বজনীন, শাশ্বত এবং অলঙ্ঘনীয়। নাগরিক অধিকারের এমন সুযোগ সুবিধা কিন্তু বিশ্বের অন্যান্য সংবিধানে কম দেখা যায়। তো আমরা এতক্ষণ জাপানের যে সংবিধান, সে সংবিধানের যে বৈশিষ্ট্য সেগুলোকে দেখলাম, যে শান্তির দলিল হিসাবে বিবেচনা করা হয়েছে বা শান্তির দলিল হিসাবে বলা হয় সংবিধানকে। এই সংবিধানে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, সংবিধান পরিবর্তন দুষ্পরিবর্তনীয়, সংসদীয় শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের কথা বলা হয়েছে, সংবিধান যে চূড়ান্ত আইন সেটার কথা বলা হয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ হয়েছে, নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ হয়েছে, সামরিক বাহিনীর উপর জাপান সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে এবং সর্বশেষে নাগরিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি যে 1947 সালের মেইজি সংবিধান অপেক্ষা জাপানের যে বর্তমান সংবিধান 1947 সালে, সেই সংবিধান অধিকতর গুরুত্বপূর্ণ একটি সংবিধান। বিশেষ করে জনগণের মতামত বা সার্বভৌমত্বকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে জনগণই সকল ক্ষমতার অধিকারী এবং নাগরিক অধিকার রক্ষার বিষয়টি শাশ্বত এবং বিচার বিভাগকে সম্পূর্ণরূপে আইন ও শাসন বিভাগের কর্তৃত্ব থেকে মুক্ত রাখা হয়েছে। এবং একটু আলোকপাত করতে চাই যে আধুনিক যে জাপানের সংবিধান, সেই সংবিধানের সাথে মেইজি সংবিধানের কিছু মৌলিক পার্থক্য ছিল, মূলত শাসন ব্যবস্থার থেকে। শাসন ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে যে 1947 সালে সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ সেটা আইন শাসক বা ডাইরেক্টের নিকট দায়ী। কিন্তু মেইজি সংবিধানে যেটা ছিল সেটা হচ্ছে সম্রাটের কাছে তারা দায়বদ্ধ ছিল, তারা জনগণের প্রতিনিধির কাছে দায়বদ্ধ ছিল না। এই দিক থেকে মেইজি সংবিধানের সাথে পার্থক্য ছিল। তারপরে দেখা যাচ্ছে 1947 সালের যে সংবিধান সেটিও লিখিত ছিল, মেইজি সংবিধানও লিখিত ছিল। কিন্তু ভাষাগত দিক থেকে বলা যায় যে মেইজি সংবিধান অধিকতর একটু কঠিন ছিল, কিন্তু 47 সালের সংবিধান অধিকতর সহজ এবং জনগণের কাছে বোধগম্য বলে বিবেচিত হয়। তারপর নাগরিক অধিকারের পূর্ণ বিশ্লেষণ রয়েছে, যেটা মেইজি সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ ছিল না। ভোটাধিকারের বিষয়টি বলা হয়েছে যে নতুন সংবিধান বলা হয়েছে যে নতুন সংবিধানে 20 বছর বয়সের হতে হবে সংবিধান, মানে ভোট দিতে হলে। আর মেইজি সংবিধানে ছিল 25 বছর বয়স্ক এবং সেখানে 10 ইয়েন করও দিতে হতো। কিন্তু নতুন সংবিধানে কর দেওয়ার প্রথাটি বিলুপ্ত করা হয় এবং বয়সসীমা 25 করা হয়। তারপরে বলা হয় যে 47 সালে সার্বভৌমিকতার দিক থেকে যদি আমরা বলি, সেখানে দেখতে হবে যে সম্রাট কিন্তু মেইজি সংবিধানের শাসন এবং রাজত্ব দুই করতেন, কিন্তু 47 সালে নতুন সংবিধানে সম্রাট প্রতীকী মাত্র, তিনি রাজত্ব করেন কিন্তু শাসন করেন না। এখানে জনগণ কর্তৃক নির্বাচিত যে মন্ত্রী পরিষদ, যে আইনসভা, তারাই প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। এবং সংবিধান সংশোধনের বিষয়টিও কিন্তু 2/3 বর্তমানে যেটা আছে 2/3 সমর্থনের ভিত্তিতে সংশোধন করা হবে। কিন্তু মেইজি সংবিধানের সংশোধনের বিষয়টি ছিল সম্রাটের ইচ্ছাধীন। সম্রাট ইচ্ছা যখন করতেন তখনই শাসন কার্য পরিচালনা, তখনই তিনি সংবিধান সংশোধন করতেন, অন্যথায় নয়। তাহলে আধুনিক জাপানের সংবিধানের সাথে মেইজি শাসনামলী পর্যন্ত সংবিধানের যে পার্থক্য রয়েছে সেটাও কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। তাহলে আজকে শুরুতে আমরা পড়লাম পশ্চিম সম্মেলন, নতুন সংবিধান প্রণয়ন, জাপানের সাম্রাজ্যবাদিতার নীতি, জাপানের নতুন সংবিধানের বৈশিষ্ট্য, মেইজি সংবিধানের সাথে কি কি পার্থক্য থাকতে পারে সেই বিষয়টি নিয়ে। তো আমি আশা করছি এই বিষয়টি তোমরা বাসায় ভালোভাবে করবে এবং এখান থেকে আরও বেশি তোমরা উপকৃত হবে। এবং বিশেষ করে পশ্চিম ঘোষণা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। পশ্চিম ঘোষণাটা ভাইবাতেও আসে, রিটেনেও আসে। পশ্চিম যে সম্মেলন বা ডিক্লারেশন, সেই বিষয়টি নিয়ে তোমরা ভালোভাবে জানবে, এটাই আশা করছি। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। আজকের মতো আল্লাহ হাফেজ।